রাস্তার সকল ট্রাফিক সিগন্যাল ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আটখানা কালো মার্সিডিজ ছুটে চলেছে শহরের বুক চিরে বেসামাল হয়ে। অয়ন নির্ঝরকে যথাসম্ভব চেষ্টা করছে ফলো করতে। নির্ঝর যেন পাগলের মতো স্পিডে গাড়ি চালাচ্ছে। পেছনে নির্ঝরের দেহরক্ষীরাও নির্ঝরের এমন পাগলামি দেখে ভয় পেয়ে আছে। সানশাইন হসপিটাল। নির্ঝরের প্রবেশের আগে কিছু কালো পোশাক পরিহিত গার্ডস এসে দুই পাশের মানুষদেরকে সরিয়ে দিয়েছে। নির্ঝরের রাস্তা পুরোটা ক্লিয়ার। রক্তমাখা সাদা শার্ট তার পরনে। এলোমেলো হয়ে দ্রুত পায়ে হসপিটালের ভেতরে আসে নির্ঝর। তার পেছনে পেছনে অয়নও এসেছে। আনিকা বেগম, জাহিদা চৌধুরী দুজনেই বসে কান্না করছে। আম্মু! নির্ঝরের কণ্ঠ শুনে উঠে দাঁড়ায় আনিকা বেগম। নির্ঝর! ছেলের সাদা শার্টে রক্ত। ভয় পেয়ে যায় আনিকা বেগম। কি হয়েছে বাবা তোর? রক্ত কেন? ভয় পেও না আম্মু, আমার নয়। ছায়া কোথায়? আনিকা বেগম পাশের কেবিনের দিকে তাকায়। গ্লাস ডোরের ওপাশে স্পষ্ট দেখা যাচ্ছে ছায়ার মুখে অক্সিজেন মাস্ক। নির্ঝরের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দিশেহারা হয়ে গেছে ছেলেটা। নির্ঝর, আগে ডক্টরের সঙ্গে কথা বল। নির্ঝর দ্রুত সেখান থেকে ডক্টরের কেবিনে ছুটে যায়। অয়নও পেছনে যায়। ডক্টরের কেবিনের দরজা খোলার একটা তীব্র শব্দ হয়। ডক্টর উঠে দাঁড়ায় চেয়ার থেকে। নির্ঝরকে দেখে তিনি মাথা নামিয়ে গ্রিট করলেন, মাননীয় রাষ্ট্রপতি। আমার স্ত্রীর কি হয়েছে? ডক্টর, দ্রুত বলুন। কি হয়েছে, কেন হয়েছে, সব বলুন। ওর কোথায় কষ্ট হচ্ছে, ওকে সারিয়ে তুলুন। স্যার, শান্ত হন প্লিজ, আমার কথাগুলো শুনুন। ভাই, ডক্টরের কথাগুলো আগে শুনি। নির্ঝর ধপাস করে চেয়ারে বসে পড়ে। ডক্টর একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলতে শুরু করে, করোনারি আর্টারি ব্লকেজ। এটা হার্ট ব্লকের সব থেকে খারাপ ধরন, যেখানে পেশেন্টের 98% হার্ট ব্লক হয়ে যায়। ম্যাডাম সায়ার পরিবারের কারোর থেকে এই সমস্যাটা তার হয়েছে। আমার ধারণা তার মা বাবার ভেতরে কারোর হার্টের সমস্যা আছে। ওনার রক্তে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল বেশি জমে গিয়েছে, যা ধমনীতে চর্বি জমিয়েছে। সব থেকে বড় কথা হলো এইসব অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু হয়তো উনি এই বিষয়ে কখনো গুরুত্ব দেয়নি। ওনার যখন বুকে ব্যথা অনুভব হয়েছে, তখন যদি সঙ্গে সঙ্গে এই ট্রিটমেন্টটা শুরু করা হতো, তাহলে হয়তো এত দূর আসতো না ব্যাপারটা। উনি হয়তো সর্বদা ভেবেছেন উনি সুস্থ, কিন্তু ওনাকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে। এটা অবশ্য অনেকটা স্বাভাবিক। একটু একটু বুকে ব্যথাকে অবহেলা করলেই এমনটা হয়। কিন্তু ওনার কেস এখানে একটু বেশি ডিপ হয়েছে। আমাদেরকে ইমিডিয়েটলি সার্জারি করতে হবে। আর তার জন্য পেশেন্টকে কনসোল করুন। ওনার মনে জীবনের আশা জাগলে এটা আরো ভালো হবে। যা করার করুন। আমার স্ত্রীকে বাঁচান। আমার স্ত্রী আমার জীবনের সব। প্লিজ ডক্টর, আমার নিঃশ্বাস কেড়ে নেবেন না আমার বুক থেকে। আমি ওর কিছু হয়ে গেলে সহ্য করতে পারবো না, পারবো না। আমার পুরো পৃথিবী জুড়ে ওই একটা নারীর বসবাস। নির্ঝর ভেঙে পড়েছে কান্নায়, কষ্টে, নাম না জানা এক অদ্ভুত অসুখে। ডক্টর নির্ঝরের পিঠে হাত রাখে। মাননীয় রাষ্ট্রপতি। ডক্টর থেমে যায়। নির্ঝর মাথা তুলে তাকায়। ম্যাডাম সায়ার কাছে বাঁচার জন্য আর মাত্র 10% সম্ভাবনা আছে। আপনাকে বন্ড সাইন করতে হবে, এরপরেই আমরা সার্জারি শুরু করব। ডক্টরের গলা ধরে আসছিল। যদিও ছায়ার সার্জারির সবকিছু প্রস্তুতি চলছে, কিন্তু বনে সাইন না করিয়ে সার্জারি করা সম্ভব নয়। নির্ঝরের সবকিছু আবারও যেন থমকে গিয়েছে। আশেপাশের কোনো শব্দই তাকে ছুঁতে পারছে না। ছায়াকে প্রথম দেখার পর থেকেই এ পর্যন্ত যা যা হয়েছে সবটা ফ্ল্যাশব্যাক হয়ে স্মৃতিতে হাসছে। ছায়ার হাসি মুখ, তাকে সবই তো মেনে নিয়েছিল। সবেই কেবলই তাদের মধ্যে ভালোবাসা জেগেছিল। কেবলই তো শুরু হয়েছিল তাদের সংসার। মেয়েটা সবে মাত্র তাকে ভালোবাসা শুরু করেছিল।
নিয়তি এত নিষ্ঠুর কেন? অয়ন, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে আমাকে ফিরিয়ে দিতে বল। ফিরিয়ে দিতে বল আমার ছায়াকে। এই প্রকৃতির সাক্ষী, ওর কিছু হয়ে গেলে আমারও আজ পৃথিবীর শেষ দিন। নির্ঝর ব্যালেন্স হারিয়েছে। অয়ন নির্ঝরকে ধরে বসেছে। ভাই, ভাবির সঙ্গে দেখা করুন, নিজেকে শক্ত করুন, শান্ত হন ভাই। অতিরিক্ত কান্নার ফলে নির্ঝরের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। নীল রঙা জামাটাই বড্ড বেমানান লাগছে ছায়াকে। নিস্তেজ হয়ে পড়ে আছে হসপিটালের বেডে, মুখে অক্সিজেন মাস্ক, চারিদিকে শুধু ডাক্তারি জিনিসপত্র। নির্ঝরের মনে পড়ে যায় কাল রাতের কথা। মেয়েটা তাকে প্রথমবার আমি আপনাকে ভালোবাসি কথাটা বলল, আর নির্ঝর খুশিতে আত্মহারা হয়ে গেল। নির্ঝর নিজের কাপা হাতে ছায়ার হাতটা ধরে। এতক্ষণ জ্ঞান ছিল না ছায়ার। ডক্টর একটা ইঞ্জেকশন লাগিয়ে দিতেই ছায়ার একটু জ্ঞান আসে। ক্লান্ত বুজে আসা চোখ দুটো একটু খুলে তাকায় ছায়া। নির্ঝর ছায়ার কপালে হাত রাখে। বউ। নির্ঝরের গলা ধরে আসছে। কি বলবে, কিভাবে বলবে, সব শব্দ গুলিয়ে যাচ্ছে। ছায়ার ঠোঁটে একটু হাসি দেখা গেল। ক্লান্ত হাতটা নিয়ে যায় অক্সিজেন মাস্কের কাছে। নির্ঝর উত্তেজিত হয়ে পড়ে। কি করছো বিবিজান? এটা খুলো না। ছায়া মাথা নাড়ায়। নির্ঝর মাস্কটা সরায়। ছায়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি আপনার থেকে পালাতে চাইছিলাম, কিন্তু এখন চাই না। আমাকে ধরে রাখুন। ভালোবাসি আমি, ভীষণ ভালোবাসি। ছায়া থেমে থেমে কথাগুলো বলল নির্ঝরকে। নির্ঝর আরো ভেঙে পড়েছে ভেতর থেকে। বোকা হরিণী, কিচ্ছু হয়নি তোমার, শুধু একটা সার্জারি, ব্যাস। আবার সবকিছু রঙিন হয়ে যাবে আমার প্রিয়তমা, সব ঠিক হয়ে যাবে। বুঝটা কে কাকে দিল বোঝা গেল না, তবে কঠিন পুরুষের চোখেও যে পানি আসে, সে ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়, তা বোঝা গেল। ছায়া চোখ বন্ধ করে নিল। নির্ঝর দ্রুত অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় ছায়াকে। ইতিমধ্যে সেখানে নার্স উপস্থিত হয়েছে। মাননীয় রাষ্ট্রপতি, ম্যাডামকে এখন আমাদের ওটিতে নিয়ে যেতে হবে। নির্ঝর সরে দাঁড়ায়। তার জীবন তার হৃদয়ের মালিক। পুরো একটা দেশ, একটা জাতির সাক্ষী। প্রেসিডেন্ট তার স্ত্রীকে কতটা ভালোবাসে। সবাই তার পাগলামি দেখে চোখের পানি ফেলছে। ছায়াকে ওটিতে শিফট করা হয়। শহরের সব দক্ষ কার্ডিওলজিস্ট এক জায়গায় হয়েছে। তার ভেতর একজন নামকরা বিদেশি ডক্টরও আছে। এই মুহূর্তে পুরো দেশের কাছে এই খবর ছড়িয়ে পড়েছে। নিউজ রিপোর্টে বারবার করে ছায়ার সংবাদ শোনানো হচ্ছে। আতিফ চৌধুরী সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তার কানে খবরটা আসে। তিনি প্রথম বিশ্বাস করতে চাইছিলেন না, কিন্তু নির্ঝর সানশাইন হসপিটালে ঢোকার সময় কিছু রিপোর্টার তার ছবি তুলেছিল। সেগুলো বারবার শো করা হচ্ছে। আতিফ চৌধুরী এটা লক্ষ্য করে দ্রুতই হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। সবাই এতটা ঘোরের মধ্যে আছে যে তৌফিক হাসান এবং রাবেয়া বেগমকে বলাই হয়নি। তৌফিক হাসান দুপুরের খাবার খেয়ে টিভির সামনে এসে বসলেন। রোজ এমন হয় না, আজকে মনে লাগলো একটু টিভি ছাড়তে। টিভিটা ছেড়ে তৌফিক হাসান সংবাদের চ্যানেলে যা দেখে তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিল না। তার হাত থেকে রিমোটটা মাটিতে পড়ে গেল। রাবেয়া! রাবেয়া বেগম ছুটে আসে তৌফিক হাসানের চিৎকার শুনে। কি হয়েছে? দেখো, ওরা কি বলছে। কি বলছে ওরা? রাবেয়া বেগম সংবাদের দিকে চোখ রাখে। তার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। কি গো, দাঁড়িয়ে আছো কেন? চলো না, আমাকে নিয়ে চলো আমার মেয়ের কাছে। তৌফিক হাসান এবং রাবেয়া বেগম রওনা করে রাজধানীর উদ্দেশ্যে। ওটিতে নিয়ে যাওয়া হয়েছে ছায়াকে। সেখানে শুধু নির্ঝরকে অ্যালাউ করা হয়েছে। কাচের গ্লাসের ওপাশে ছায়ার সার্জারি চলছে অপারেশন থিয়েটারে। ছায়ার কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না সে। ছায়ার কষ্ট দেখে নির্ঝরের সহ্য হচ্ছে না।
এটা কেমন অদ্ভুত কষ্ট। এই কষ্ট কেন হচ্ছে তার? কেন তার বুকের ভেতর সবকিছু দুমড়ে মুচড়ে যাচ্ছে? মনে হচ্ছে জীবনের সব সময় এখানেই থেমে যাচ্ছে। একটা সুন্দর সংসার, ছায়ার হাসি মুখ, ওদের জীবনের পরিকল্পনা, সবই কি তবে শুধু স্বপ্নই হয়ে যাবে? নির্ঝরের চোখের সামনে তাদের বিয়ের দিনের দৃশ্য ভেসে আসে। আমি সেই দিন ইচ্ছে করে এমনটা করিনি বিবিজান। তোমার জীবন সংকটপূর্ণ ছিল। আমার কাছে আমার বাড়িতে ছাড়া তোমার সুরক্ষিত করতে আমাকে তোমাকে জোর করা লাগেছিল। আমার আমার শত্রুরা তোমাকে চিনে নিয়েছিল। তোমাকে নিয়ে আমি রিস্ক নিতে চাইনি। চাইনি বিবিজান, চাইনি। ছায়ার কষ্ট হচ্ছে। এটা দেখে নির্ঝর নিজেকে আর শান্ত রাখতে পারছে না। নির্ঝরের বাম পকেটে একটা শুটার গান ছিল। সেটাকে তুলে মাথায় ঠেকায়। বিবিজান, চিন্তা করো না। পৃথিবী থেকে কিয়ামত সব জায়গায় তোমাকে অনুসরণ করব আমি। মৃত্যুর পর কোনো হুর লাগবে না আমার। ইয়া আল্লাহ, আমার বউকেই আমার হুর বানিও। স্পষ্ট ভাষায় সংবাদ পাঠ করা হচ্ছে। ছায়ার না বাঁচার সম্ভাবনাই বেশি। কিছু কিছু চ্যানেলে তো নিজেদের চ্যানেলের ভিউ এর জন্য ছায়াকে মেরে কবর পর্যন্তও দিয়ে দিয়েছে। মিডিয়ার বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। ওরা ভিউজের জন্য সব করতে পারে। বেডরুমে বসে ওয়াইন পান করছিল আদনান। কিছু একটা মনে করে টিভিটা অন করেছিল। নিউজের এই অবস্থা দেখে নিজের স্থান থেকে উঠে দাঁড়ায় আদনান। মাত্রই বাড়িতে এসেছে সে। কিছুক্ষণ আগে পর্যন্ত আতিক চৌধুরীও ছিল তার সঙ্গে। কই, তিনিও এমন কিছুই বলল না। আদনান উঠে দাঁড়ায়। তার অস্থির লাগছে। আদনান ফোনটা তুলে কাউকে কল করে। হ্যালো বস, সানশাইন হসপিটালে খোঁজ পাঠা। প্রেসিডেন্টের ওয়াইফের কি অবস্থা দ্রুত খবর বের করে আমাকে জানা। স্যার, একটু কঠিন কাজ, এই জন্য তোকে কলটা করেছি আমি। দাঁতে দাঁত চেপে কথাটা বলে আদনান। জি বস। ফোনটা কেটে আদনান বসে পড়ে। কি অদ্ভুত, এত অস্থির কেন লাগছে? না বসতে ইচ্ছে করছে না দাঁড়াতে। মেয়েটা কি এতটাই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। কাজের জন্য সমুদ্র বন্দর আদনানের গার্লফ্রেন্ডের মতো। না গেলে যেন রাগ করে বন্দরগুলো। সেজন্যই তাকে যেতে হতো। বিদেশে যাওয়ার আগে জর্জিয়া গিয়েছিল আদনান। সেখানেই দেখা মিলেছিল সাদা ফ্রক পরা এক সমুদ্র কন্যার, যার হাসি আর প্রাণোচ্ছলতা তাকে পাগল বানিয়েছিল। একটু কাছ থেকে কথা বলার ইচ্ছে জাগিয়েছিল, কিন্তু সেই দিন এমনটা করা সম্ভব হয়নি। ভেবেছিল বিদেশ থেকে ফিরে প্রথম এই মেয়েটাকে নিজের বানিয়ে নেবে, সেটা যেভাবেই হোক না কেন। কিন্তু মাত্র 2 বছরের বিদেশে যাত্রার ব্যবধানে মেয়েটা তার বেস্ট ফ্রেন্ডের বউ হয়ে গেল। আদনানের সকল স্মৃতি যেন তার সুয়ের মতো করে ফুটছে। আদনানের পাগল পাগল লাগছে। এমন সময় কল আসে তার ফোনে। হ্যালো, খোঁজ পেলি? হ্যাঁ বস, পেয়েছি। সত্যি সত্যি ম্যাডাম ছায়াকে সার্জারি করতে নেওয়া হয়েছে। ডক্টর নাকি বলেছে সার্জারির ওপর তার 10% বাঁচার সম্ভাবনা আছে। আদনানেরও কেমন জানি মাথায় কাজ করা বন্ধ করে যাচ্ছে। আদনান ধপাস করে বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল? ওপাশ থেকে লোকটা কথাই বলছে না, কিন্তু আদনানের শোনার ক্ষমতা হারিয়েছে। তৌফিক হাসান আর রাবেয়া বেগম হসপিটালে পৌঁছে গেলে ওদেরকে ঘিরে ফেলে রিপোর্টার্স। সবার মুখে নানান প্রশ্ন। দুজন এমনি এভাবে অভ্যস্ত নয়, তার ওপর মেয়েটার এই অবস্থা। তারা একেবারে ভয় পেয়ে গিয়েছে। অয়ন এই অবস্থা দেখে এগিয়ে আসে। প্রেসিডেন্টের গার্ডস সব রিপোর্টার্সদেরকে সরিয়ে দেয়। অয়নের মুখশ্রী রাগে লাল হয়ে গেছে। এটা কি এই দেশের টিভি চ্যানেলের অবস্থা? একজন অসুস্থ মানুষ ভেতরে জীবন মরণের মধ্যে দাঁড়িয়ে আছে। তার বাবা মাকে ঘিরে প্রশ্ন করা হচ্ছে মেয়েটি বাঁচবে। আপনার কি মনে হয়? ওয়াও, ভেরি গুড। প্রস্তুত হয়ে নিন সবাই। ভাবি সুস্থ হতেই আপনাদের সব কয়টার চ্যানেল আমি নিজ হাতে বন্ধ করব।
অয়ন কথাগুলো বলে তৌফিক হাসান এবং রাবেয়া বেগমকে নিয়ে হসপিটালের ভেতরে চলে আসে। অয়নের ঠান্ডা মাথার থ্রেড শুনে সবাই ভয় পেয়ে গেছে। ভেতরে, আঙ্কেল আন্টি প্লিজ এখানে বসুন। আমার ছায়া কোথায়? সার্জারি চলছে এই মুহূর্তে, সেখানে শুধু ভাই এবং তারই যাওয়ারই পারমিশন আছে। দোয়া করুন আন্টি। রাবেয়া বেগম মুখে কাপড় চেপে কান্না করছেন। মিসেস চৌধুরীর মায়া লাগলো। তিনি এগিয়ে আসেন, রাবেয়া বেগমের ঘাড়ে হাত রাখেন। চিন্তা করবেন না, ছায়া অনেক স্ট্রং। এখনো তো আমি নাতিপুতির সঙ্গে খেলাই করলাম না, আমাকে সেই সুযোগ দিতে হবে তো। মেয়েটা সুস্থ হয়ে যাবে। রাবেয়া বেগম আনিকা বেগমের দিকে তাকিয়ে আরো শব্দ করে কেঁদে ফেললেন। এমন সময় আতিফ চৌধুরী উপস্থিত হয় সেখানে। আনিকা, হোয়াটসঅ্যাপেন মানে, আমাকে বুঝিয়ে বলো। শান্ত হও, তোমাকে বারবার ফোন করলাম, কোথায় ছিলে? আমি একটা কাজে গিয়েছিলাম। মা, কি হচ্ছে এখানে? বস, সব বলছি, বস আগে। পুরো চৌধুরী পরিবার এখন সানশাইন হসপিটালে। রোজ প্রথমে চাইলো না, যাবে না, কিন্তু এই সময় যদি সে না যায় তবে মিডিয়াও উল্টো নিউজ করবে, তাই সেও উপস্থিত হয় সেখানে। অয়ন দ্বিতীয় ফ্লোরে এসে যেটা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ভাই, অয়ন দৌড়ে গিয়ে নির্ঝরের থেকে বন্দুকটা নিয়ে নেয়। ওটা আমাকে দিয়ে দে। ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? শান্ত হও ভাই, প্লিজ। নির্ঝর বসে পড়েছে মাটিতে। অয়ন জড়িয়ে ধরে নির্ঝরকে শক্ত করে। তার জীবনে এমনও কিছু তাকে দেখতে হবে, এটা অয়ন কখনো ভাবেনি। ভেতরে ছায়ার যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তা স্পষ্ট। নার্সরা পাগল হয়ে আছে, অক্সিজেন সিলিন্ডার বদলানো হচ্ছে বারবার। আমি সত্যি মরে যাব যদি আল্লাহ আমার থেকে ওকে নিয়ে যায়। মরে যাব। অয়নের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। এ কেমন পরীক্ষা? এই পরীক্ষা কেন? এটা কি ভালোবাসার পরখ করার পরীক্ষা? মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে? কিভাবে সম্ভব? ইতিমধ্যে সব জায়গার নিউজ চ্যানেলে একই নিউজ। অনু এবং তার বাবা সব একই নিউজই দেখছে। অনুর চোখে পানি চলে আসে। নির্ঝরের যে পাগলামি তারা তুলতে পেরেছে তা দেখেই পুরো দেশ প্রেসিডেন্টের মতো স্বামী কামনা করে চলেছে। আর ভেতরটা দেখলে হয়তো সবাই পাগল হয়ে যেত। বাবা, কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? অনুর বাবা মৃদু হাসেন। পারে। সঠিক মানুষটা তার অর্ধাঙ্গিনীকে ভীষণ ভালোবাসতে পারে। তুমিও মাকে এমন ভালোবাসতে? হ্যাঁ, এই জন্যই তো তোর মায়ের যাওয়ার পরে আমি আর কোনো নারীকে নিজের জীবনে জায়গা দিতে পারিনি। আই উইশ আমার হাজবেন্ড যেন প্রেসিডেন্টের ভাই হয়। দুজনের একই ডিএনএ। আমার কিছু হয়ে গেলেও এরকম পাগল হয়ে যাবে। জাহিদ মির্জা মেয়ের কথায় হেসে দিলেন। হ্যাঁ, আল্লাহ তোমার সকল চাওয়া পূরণ করুক। তবে আল্লাহ সত্যি অনুর চাওয়া পূর্ণ করে দেবে? সত্যি বাবা, এই পৃথিবীর এইরকম ভালোবাসা নেই, সবই যেন মেকি। সেটা ঠিক বলেছিস। শুনেছিলাম দেশ প্রধান একজন মালির মেয়েকে বিয়ে করেছিল। মেয়েটা নাকি মত ছিল না। মত না থাকলে বিয়ে কিভাবে হলো? সেটা তো দেশের কাকপক্ষেও পর্যন্ত টের পায়নি বিয়েটা কিভাবে হলো। কিন্তু আজ এই দৃশ্য দেখে মনে হচ্ছে মেয়েটাকে জোর করে বিয়ে করলেও ঠিক করেছে। এত ভালোবাসা কোথায় পেত সে? ঠিক বলেছ বাবা। কেটে গেছে 9 ঘন্টা। এই বিশাল সময়ের সার্জারি শেষে ডক্টর বেরিয়ে আসে। ইনি হলেন সেই ডক্টর যিনি পুরো অপারেশনটাকে পরিচালনা করেছেন। নির্ঝর বসেছিল সেখানেই, সাথে অয়নও। নির্ঝরের যে কাণ্ড সে দেখল, এতে করে নির্ঝর একা ছাড়া সম্ভব নয় ওকে। নির্ঝর ডক্টরকে দেখে উঠে দাঁড়ায়। ডক্টর, ডক্টর নিজের মাস্ক আর হাতের গ্লাভস খুলে নেন। মাননীয় রাষ্ট্রপতি, আমার সঙ্গে আসুন। নির্ঝর এক ঝলক ছায়ার দিকে তাকায়। অক্সিজেন চলছে।
তবে এখন হয়তো আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না তার। এরপর সে ডক্টরের সঙ্গে চলে যায়। ডক্টর কেবিনে বসেছে, নির্ঝরও বসে সামনে। আপনার অবস্থা দেখে আমার বুঝতে আর বাকি নেই তাকে আপনি কতটা ভালোবাসেন। দেখুন, আমরা আমাদের সমস্তটা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু ওনার জ্ঞান যদি 24 ঘন্টার ভেতরে না ফিরে, তাহলে তাহলে ডক্টর থেমে গেলেন। তার কেমন যেন কষ্ট হচ্ছে নিজেরই। তাহলে ওনার কোমায় যাওয়ার সম্ভাবনা বেশি। নিজেদেরকে প্রস্তুত রাখুন এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন। এতগুলো বাজে খবর পর পর এসেছে, এই খবরটা যেন নিতান্তই ক্ষুদ্র। নির্ঝর উঠে দাঁড়ায়, সেখান থেকে প্রস্থান করে। অয়নও বেরিয়ে যায়। অয়ন, বাড়িতে যা। কেন ভাই? আমার জন্য পরিষ্কার কাপড় নিয়ে আয়, আমি গোসল করব। তার সঙ্গে জায়নামাজ আর টুপি এক্ষুনি আনতে বলেছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। অয়ন, পাশের মসজিদটাকে আগামী 24 ঘন্টার জন্য ফাঁকা করে দেওয়ার আদেশ দে। ঠিক আছে। অয়ন বেরিয়ে আসে, সবাইকে সংবাদ দিয়ে দেয়। তখনও বিপদ যেন মাথার উপর। আম্মু, দাদিকে নিয়ে চলে যাও বাড়িতে। রোজ, তুইও চলে যা। না দাদু ভাই, আমি যাব না কোথাও। দাদি, বোঝার চেষ্টা করো, এটা হসপিটাল, তুমি অসুস্থ। এভাবে বসে থাকলে মাথায় আর মাজায় ব্যথা বাড়বে। অয়ন বুঝিয়ে রোজ, জাওহিদা চৌধুরী, বিনীতা খানম, আতিক চৌধুরী সবাইকে পাঠিয়ে দেয়। তবে নির্ঝরের বাবা মা এবং ছায়ার বাবা মা কেউই যায়নি। তাদের জন্য আলাদা একটা রেস্টিং রুম, সেখানে বসার ব্যবস্থা করেছে অয়ন। তারপর নির্ঝর যা বলে সেই কাজগুলো করে। অয়ন নির্ঝরকে হাতে কাপড়গুলো ধরে দেয়। নির্ঝর তার রক্তমাখা কাপড় ছিঁড়ে পরিষ্কার করে নেয়। এরপর বেরিয়ে আসে। আমি মসজিদের ভেতরে আছি। আমার ছায়ার জ্ঞান ফিরলে আমি যেন প্রথম জানতে পারি। জি ভাইয়া, যা বলবে তাই হবে। নির্ঝর বেরিয়ে যায়। এখানে সবাই এক, গরিব ধনী ছোট বড়। মওলানা নির্ঝরের অবস্থা দেখে বুঝতে পারলেন তার ভেতরে কি চলছে। তিনি নির্ঝরের মাথায় হাত রাখলেন। বাবা, তুমি আল্লাহর দরবারে এসেছ, তিনি তোমার জন্য যেটা উত্তম সেটাই করবেন। চিন্তা করো না, তোমার স্ত্রী নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। হাজ্জত নামাজ পড়ো, যতক্ষণ না পর্যন্ত তার জ্ঞান আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সিজদা করো। খেয়াল রাখো, কারোর কথা শুনবে না, কোনো কথাও বলবে না। নির্ঝর সম্মতি জানায়। সে নামাজ আদায়ের জন্য জায়নামাজে দাঁড়ায়। তার স্ত্রীকে তার চাই, তার নিঃশ্বাস যেন আল্লাহ ফিরিয়ে দেয়।